সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে সবাইকে। আবার চলে এসেছি আপনাদের মাঝে। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন, আর সবাই কেমন আছেন কমেন্টে জানান। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানান, হ্যাঁ। আচ্ছা, সালাম জানিয়েছেন রেজওয়ান আলী, ওয়ালাইকুম আসসালাম ভাই। শিপ্রা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, হায়দার আলী, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, হাসি মতো নমস্কার ভাই। হ্যাঁ, ঠিক আছে রেজওয়ান আলী, অনেক ইনভাইট করেছেন। আচ্ছা, আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন। অনেকদিন পর আপনাদের মাঝে। হ্যাঁ, মৃত্তিকা মির্জা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন। এফ এন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি, এবং এই প্রশ্ন থেকে ব্যাখ্যা সহ সলভ দিব আজকে। অনেক কিছু শেখার আছে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক বর্তমান সময়ের। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আমরা চলে যাব। তার আগে আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলেন। মোস্তাক স্যার, বড় স্যার, আসসালামু আলাইকুম স্যার। বাংলা কথন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মুস্তাক স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, সোহানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাই। সানিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর সবার সাথে পরিচিত মুখগুলো। আচ্ছা, আর শোনা যাচ্ছে তো না? শোনা তো যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেব। তার আগে অবশ্যই অবশ্যই আপনারা ক্লাসটা শেয়ার দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। হ্যাঁ, যত বেশি শেয়ার হবে ক্লাসটা তত বেশি ভালো হবে। এটা হচ্ছে সত্য কথা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মোস্তাক স্যার একটাই ছিল, যদি আপনি নেন আমি দিয়ে দিচ্ছি, অফিসে আসেন। হ্যাঁ, শাওন হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে। শেফ আলী আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা তাহলে ক্লাসে চলে যাব। দেখেন, শুরুতেই খুব সুন্দর এবং কমন একটা প্রশ্ন বলা হচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্ট, দেখেন নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন কত সালে? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেপোলিয়ন বোনাপার্ট, অর্থাৎ এই নেপোলিয়ন থেকে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু হচ্ছে আসে। দেখেন, নেপোলিয়ন থেকে মাস্ট প্রশ্ন আসে, মাঝে মাঝেই প্রশ্ন আসে। নেপোলিয়ন পড়তে গেলে কিন্তু আমরা চলে আসি কোথায়? ফরাসি বিপ্লবে চলে আসি। কোথায় চলে আসি? ফরাসি বিপ্লবে চলে আসি আমরা। ঠিক আছে, ফরাসি বিপ্লবে চলে আসি। নেপোলিয়ন বোনাপার্ট পড়াইতে গেলে একবারে ডিরেক্ট আমরা চলে আসি কোথায়? ফরাসি বিপ্লবে চলে আসি। দেখেন, ফরাসি বিপ্লব, এই যে দেখেন, এই যে ফরাসি বিপ্লব, কেন আমরা বলছি? এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় চলে এসেছিলেন। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। দেখেন, নেপোলিয়ন বোনাপার্ট, দ্রুত আনসার করেন। হ্যাঁ, দ্রুত সবাই আনসার করবেন। দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন, দ্রুত। ঠিক আছে, দ্রুত আনসার করবেন। দ্রুত আনসার করবেন যে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন কত সালে? অপশন ক 1789, অপশন খ 1799, অপশন গ 1802, অপশন ঘ 1754। তাহলে কত সালে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন? দ্রুত আনসার করেন। শফিক তুহিন, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা পুতুল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানসুর আফরিন, ওয়ালাইকুম আসসালাম। মেঘলা আকাশ, ওয়ালাইকুম আসসালাম ভাই। শেফালি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রথম দেখলাম স্যারকে আজকে। নাম রুবেল মাহমুদ আমার। বলেছে এইখানে, শিপ্রা বলে দিয়েছে, ধন্যবাদ শিপ্রাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। শফিক তুহিন, অনেকদিন পর সবার সাথে। আচ্ছা, দ্রুত আনসার করেন। 1789, 1789, অনেকে অ্যান্সার করেছেন 1789। ক। আচ্ছা, দেখেন 1789, সবাই বলেছেন 1789। ঠিক আছে, আমি আপনাদের কাছে একটা কথা বলছি যে ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার দেন। ঠিক আছে? ওকে, দেখেন সঠিক অ্যান্সার হবে 1799। দেখেন, সঠিক অ্যান্সার হবে কিন্তু হচ্ছে 1799। সবাই অ্যান্সার করছেন কত? 1789। অ্যাকচুয়ালি না, 1789 সালে যেটা শুরু হয়েছিল, 1789 সালের 14ই জুলাই, 14ই জুলাই ফরাসি বিপ্লব মানে সূচনা হয়। ফরাসি
বিপ্লব শুরু হয়? ফরাসি বিপ্লব কি হয়? শুরু হয় কিসের মাধ্যমে বলেন তো? বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। বাস্তিল দুর্গ মূলত একটা কারাগার, পতনের মধ্য দিয়ে, ঠিক আছে, মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। কিন্তু ফরাসি বিপ্লব শেষ হয়েছিল কবে? 1799 সালে এই নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা দখলের মধ্য দিয়ে। শেষ হয় 1799 সালে কিভাবে? নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা দখলের মধ্য দিয়ে, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে দেখেন ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কত সালে? 1789 সালের 14ই জুলাই, ঠিক আছে? এই ফরাসি বিপ্লবের স্থায়িত্ব ছিল কিন্তু হচ্ছে 10 বছর। কয় বছর? 10 বছর। ফরাসি বিপ্লব মূলত শুরু হয় এই যে বাস্তিল দুর্গ, এই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল 1799 সালে এই নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা দখলের মধ্য দিয়ে। প্রশ্ন এজন্যই করা যে এখন তো নতুন নতুন প্রশ্ন হচ্ছে, যার কারণে টপিক ঠিক থাকছে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে ডিপলি করা হচ্ছে, মানে টপিকের ভিতর ভিতর থেকে কিন্তু হচ্ছে নতুন করে প্রশ্ন করা হচ্ছে, যার কারণে প্রশ্নগুলোর সাইজ কিন্তু আজকে এমন, ঠিক আছে? দেখেন অনেকেই ভুল করেছেন, মানে ম্যাক্সিমাম ভুল করেছেন, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমি সবার নাম বলতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ভালো আছি নাসরিন কবির। দেখেন তাহলে এইখানে দেখেন কি বলছি, যে ফরাসি বিপ্লব শুরু হইলো কত সালে? আবারও লক্ষ্য রাখেন, 1789 সালে। কিভাবে? বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে, ঠিক আছে? এ সময় কিন্তু ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই, ঠিক আছে? ষোড়শ লুই, ঠিক আছে? এই যে ষোড়শ লুই ফ্রান্সের রাজা ছিলেন, ঠিক আছে? তখন কি হয়েছিল? তার শাসনামলে কিন্তু ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। পরবর্তীতে ষোড়শ লুইকে কিন্তু 1793 সালে গিলোটিনে হত্যা করা হয়। আবার 1793 সাল আমাদের ভারতবর্ষের ইতিহাসে আবার কিন্তু গুরুত্বপূর্ণ চিরস্থায়ী বন্দোবস্তের জন্য। ওই 1793 সালে ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়েছিল। এরপর যেটা হয়েছিল 1799 সালে এই ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট কি করেছিল? ক্ষমতা দখল করেছিল। এই ক্ষমতা দখলের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে ফরাসি বিপ্লব শেষ হয়। এবং এই যে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করলো 1799 সালে, ক্ষমতা দখল করলো, ক্ষমতা দখল করেই তিনি ফ্রান্সের প্রথম কনসুল হয়েছিলেন। হ্যাঁ, কনসুল হয়েছিলেন। অর্থাৎ এই ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের যে সংবিধানটা রচনা করা হয়, ওই সংবিধানের মাধ্যমে সে কনসুল নির্বাচিত হয়েছিলেন এবং তিনি 1815 সাল পর্যন্ত কিন্তু ফ্রান্সের ক্ষমতায় ছিলেন। বলা হয়ে থাকে 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করে ফ্রান্সে কিন্তু এক নায়কতন্ত্র কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? আর একটা প্রশ্ন হয় যে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হন কত সালে? দেখেন ফ্রান্সের সম্রাট, তিনি ফ্রান্সের সম্রাট হয়েছিলেন 1804 সালে। তাহলে দুইটা প্রশ্ন, যে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করেছিল 1799 সালে, ঠিক আছে, কিন্তু ফ্রান্সের সম্রাট হয়েছিল কিন্তু হচ্ছে 1804 সালে, ঠিক আছে? 1804 সালে, ঠিক আছে? দেখেন তাহলে দুইটা তথ্য দিয়েছি, যে ক্ষমতা দখল করেছিল ঠিক আছে 1799 সালে, ঠিক আছে, কিন্তু ফ্রান্সের তিনি সম্রাট হয়েছিলেন কিন্তু হচ্ছে 1804 সালে। কত সালে বলছি? 1804 সালে। তাহলে দেখেন একবার ক্ষমতা দখল করলো, আবার কিন্তু সম্রাট হলে, দুইটা কিন্তু হচ্ছে আলাদা। এই নেপোলিয়ন বোনাপার্টকে কিন্তু হচ্ছে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়ে থাকে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয়ে থাকে। নেপোলিয়ন পড়তে গেলে অনেক পড়া যাবে, কারণ নেপোলিয়ন ওই যে আমরা বলি 1815 সালে কি ওয়াটারলু যুদ্ধ, ওয়াটারলু ওয়াটারলু যুদ্ধ আমাদের সবার মনে আছে। 1815 সাল নেপোলিয়ন বোনাপার্ট এবং ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটনের মধ্যে যে যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজয় বরণ করলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরে নির্বাসনরত অবস্থায় কিন্তু হচ্ছে 1821 সালে নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন। বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সেতু সরকার। আচ্ছা, আমি ফেয়ার লুক ব্যবহার করতেছি ভাই, এই জন্য ফর্সা হয়ে গেছি। আপনার লাগলে বলেন, পাঠায় দিই আমরা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, রেজওয়ান আলী প্রথম ক্লাস, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, রেজওয়ান আলী, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, শাহাদত আসছে, হ্যাঁ, ঠিক আছে শাহাদত, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো ওকে তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর এরপর দেখেন
এরপর পরের প্রশ্ন বলা হচ্ছে মাইন ক্যাম্প কি, হ্যাঁ বলা হচ্ছে পরের প্রশ্ন দেখেন, বলা হচ্ছে মাইন ক্যাম্প কি, দ্রুত অ্যান্সার করবেন, মাইন ক্যাম্প কি দ্রুত অ্যান্সার করেন, ঠিক আছে, মাইন ক্যাম্প কি, মাইন ক্যাম্প কি দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে। হ্যাঁ ফারজান আক্তার ভালো আছি ভাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কনসুল হয় রেজন, এটা কনসুল হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাংলা কথন লাইটের পাওয়ার বেশি, হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক আছে। আলিম আসিম ওয়ালাইকুম আসসালাম। ফিয়ার লুক ইউজ করলে কালো হয়, তার মানে মৃত্তিকা মির্জা ব্যবহার করছে। আচ্ছা আমি তো অ্যাড দেখে বলেছিলাম, আমি তো কখনো ব্যবহার করি নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সেতু সরকার, হ্যাঁ ঠিক আছে, জি স্যার বাংলা কথন, হ্যাঁ ওকে ঠিক আছে। এখন দেখেন প্রশ্নটা দ্রুত অ্যান্সার করেন, যে মাইন্ড ক্যাম্প কি দ্রুত অ্যান্সার করেন, যত দ্রুত অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ ফারুক চৌধুরী বলেছে যে বিখ্যাত অবকাশ যাপন কেন্দ্র, হ্যাঁ আচ্ছা নীল আকাশ, নজর দিয়েন না ভাই পড়ে যাচ্ছে আমার চুলগুলো। এরপর আচ্ছা ঠিক আছে, হাসি মধু চার, হ্যাঁ সানজিদা পুতুল বিখ্যাত বই, সেতু সরকার ঘ, আচ্ছা আঞ্জুয়ারা খাতুন সি মানে গ নাম্বার, ওকে শেফালি দুই, রিদা হোসাইন ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা শাহাদত বলবো না, ঠিক আছে, লিমন, লিমন হাসান দুইয়ের ঘ, শাহাদত গ, ঠিক আছে, নীল আকাশের তারা ঘ, এফ এন চৌধুরী ঘ। আচ্ছা ধন্যবাদ সবাইকে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ, বিখ্যাত একটা বই, এটা হচ্ছে হিটলারের বিখ্যাত একটা বই, হিটলার অ্যাডলফ হিটলার, নাম শুনে নাই, অ্যাডলফ বলি না আমরা, অ্যাকচুয়ালি উচ্চারণ হবে হচ্ছে অ্যাডলফ হিটলার। এই যে অ্যাডলফ হিটলার তিনি কি করেছিলেন, এই তার একটা বিখ্যাত আত্মজীবনীমূলক বই লিখেছিলেন, বলা হয় মানে যেটাকে বলা হয় পলিটিক্যাল অটোবায়োগ্রাফিক্যাল ম্যানিফেস্টো, অর্থাৎ এটা তার হচ্ছে রাজনীতিক মানে কি বলবো আত্মজীবনিক, রাজনৈতিক মানে কি বলবো আত্মজীবনীমূলক রাজনৈতিক ইশতেহার, ঠিক আছে। বলা হয় হিটলারের আত্মজীবনী মূলক রাজনৈতিক, রাজনৈতিক ইশতেহার, হ্যাঁ ইশতেহার, ইশতেহার বলা হয় অটোবায়োগ্রাফিক্যাল পলিটিক্যাল ম্যানিফেস্টো, অর্থাৎ আত্মজীবনীমূলক রাজনৈতিক ইশতেহার হিটলারের এটা। হিটলার যখন জেলে যায় 1922 সালে, যখন জেলে যায় গিয়ে ওই জেলখানায় বসে তিনি এই মেইন ক্যাম্প, যেটাকে ইংরেজিতে আমরা বলছি মেইন কে এম, মেইন ক্যাম্প, হ্যাঁ এই যে মেইন ক্যাম্প, ঠিক আছে, জার্মান ভাষায় যেটাকে আমরা বাংলাতে বলি মাই স্ট্রাগল বা আমার সংগ্রাম। তো তিনি কি করেছিলেন, জেলখানায় বসে এই বিখ্যাত বই অর্থাৎ মাইন ক্যাম্প লিখছিলেন, ঠিক আছে। এটা দুইটা খণ্ড প্রকাশিত হয়, এটা মূলত হিটলারের একটা আত্মজীবনীমূলক রাজনৈতিক ইশতেহার, যে আত্মজীবনীতে তিনি জার্মানির ভবিষ্যৎ কি হবে, নাৎসি বাহিনী কেমন হবে, জার্মানির শাসন ক্ষমতা কেমন হবে, যাবতীয় তথ্য কিন্তু সেখানে তিনি লিখেছিলেন। এটা দুইটা খণ্ড প্রকাশিত হয়, প্রথম খণ্ড প্রকাশিত হয় 1925 সালে, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় কিন্তু করছে 1927 সালে। তাহলে দেখেন এই যে অ্যাডলফ হিটলার জার্মানির একনায়ক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক যাকে আমরা বলি, এই হিটলার কি করেছিলেন, জেলখানায় বসে কিন্তু এই মাইন ক্যাম্প বইটি হচ্ছে লিখেছিলেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি মাই স্ট্রাগল আর বাংলাতে বলি হচ্ছে আমার সংগ্রাম। এটা মূলত একটা বিখ্যাত বই, যেটা হিটলার, এটা রচয়িতা কিন্তু হচ্ছে হিটলার, এটা হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ এবং আত্মজীবনীমূলক রাজনৈতিক হচ্ছে একটা ইশতেহার কিন্তু, যেটা ফ্রান্সে জার্মানির ভবিষ্যৎ রাজনীতি কি হবে সেটা তিনি কিন্তু ব্যাখ্যা করেছিলেন, তার নাৎসি বাহিনী সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন, তার রাজনৈতিক দূরদর্শিতার কথা ব্যাখ্যা করেছিলেন, অনেক কিছু সেইখানে কিন্তু তার তিনি ব্যাখ্যা করেছিলেন কিন্তু, ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সবাইকে। সঙ্গদোষ বড় পাপ বড় খারাপ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, সবগুলি গুগল সার্চ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখেন 3 নাম্বার বলা হচ্ছে গ্রিনিস মান মানে গ্রিনিসের সাথে বা গ্রিনিস শহরের সাথে, গ্রিনিস এখানে মানমন্দির হবে, গ্রিনিস মানমন্দির বা গ্রিনিসের সাথে, গ্রিনিস এর সময়ের সাথে এখানে যদি, আচ্ছা এখানে, আচ্ছা গ্রিনিস সময়ের সঙ্গে কোন শহরের সময়ের ব্যবধান নেই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে।
ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে দেখেন বলা হচ্ছে যে গ্রিনিচ সময়ের সাথে কোন শহরের সময়ের কোনো ব্যবধান নেই। ঠিক আছে, এইটা একটু দ্রুত অ্যান্সার করেন, এই প্রশ্নটা খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা গ, আচ্ছা দিনের সূর্য, তাহমিনা লোপা অনেকদিন পর, মির্জা, মৃত্তিকা মির্জা আন্দাজি ঢেল মেরেছে খুবই ভালো, মুজাহিদুল ইসলাম রহমান 25-26, হ্যাঁ ঠিক আছে, রেজওয়ান আলী, তিনের ক, তিনের ক, ঠিক আছে, আচ্ছা সানিদাপুর লন্ডন, আসিফ প্রামাণিক লন্ডন, ঠিক আছে, আচ্ছা দেখেন, আচ্ছা হ্যাঁ তিনের অনেকে অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার হচ্ছে ক। সঠিক অ্যান্সার কি? ক। দেখেন লন্ডন, লন্ডনে কি অবস্থিত, এই যে আমাদের এটা আগে জানতে হবে যে গ্রিনিচ শহরটা কোথায় অবস্থিত। আমরা বলি কি গ্রিনিচ শহর, তাই বলি না, গ্রিনিচ শহর এটা মূলত লন্ডনে অবস্থিত, লন্ডন, হ্যাঁ যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের রাজধানীর নাম কি লন্ডন না? তো এটা তো পৃথিবীর কেন্দ্রবিন্দু, এই গ্রিনিচ শহর হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু, যেখান থেকে পৃথিবীর সময় কিন্তু হচ্ছে গণনা করা হয়। এই গ্রিনিচের সাথে কিন্তু বাংলাদেশের সময় কিন্তু +6 ঘন্টা, ঠিক আছে, গ্রিনিচের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে +6 ঘন্টা, ঠিক আছে, 6 ঘন্টা বিডি, বাংলাদেশের সময়ের পার্থক্য কিন্তু হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে, যেই গ্রিনিচ শহরের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে 0 ডিগ্রি কিন্তু গেছে, হ্যাঁ 0 ডিগ্রি। আমরা জানি যে পৃথিবী 360 ডিগ্রি কোণে বিভক্ত, আমরা বলি না পৃথিবী 360 ডিগ্রি কোণে বিভক্ত, 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত ঘটে, 4 মিনিট না, 4 মিনিট। তাহলে দেখেন বাংলাদেশের মধ্য দিয়ে একটা রেখা গেছে না, একটা দ্রাঘিমা রেখা গেছে না, তার নাম কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের মধ্য দিয়ে গেছে না, গেছে না? ওই 90 ডিগ্রির কারণে কিন্তু বাংলাদেশের সাথে গ্রিনিচ শহরের সময়ের পার্থক্য কিন্তু হচ্ছে 6 ঘন্টা। কেন 6 ঘন্টা হইলো? এই যে এখানে দেখেন বলেছি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কয় মিনিট, 4 মিনিট ঘটে। তাহলে আমরা যদি 90 90 গুণ যদি 4 দিই কত আসবে, 360 মিনিট, 360 মিনিট না? তাহলে 360 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই কত হবে, 6 6 কত 36, 360 না, অর্থাৎ 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে 360 মিনিট, তাহলে 60 দিয়ে যদি 360 মিনিটকে ভাগ দিই তাহলে কত হবে, 6 ঘন্টা হবে। এই মূলত 90 ডিগ্রির কারণে কিন্তু হচ্ছে বাংলাদেশের সময়ের পার্থক্য কিন্তু হচ্ছে গ্রিনিচের সাথে কিন্তু হচ্ছে 6 ঘন্টা। লাস্ট প্রাইমারি পরীক্ষাতে একটা প্রশ্ন আসছিল যে বাংলাদেশের মধ্য দিয়ে নিচের কোন রেখাটি অতিক্রম করে গেছে, ওইখানে ছিল কর্কট ক্রান্তি রেখা, ছিল না এখানে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা ছিল না? তো দেখেন বাংলাদেশের মধ্যে দিয়ে শুধু কর্কটক্রান্তি রেখা যায়নি, এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাও কিন্তু গেছে বাংলাদেশের মধ্য দিয়ে, শুধু কর্কটক্রান্তি যায় নাই, এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাও কিন্তু গেছে। ওই 90 ডিগ্রির কারণে গ্রিনিচ শহরের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ঘটে কিন্তু হচ্ছে 6 ঘন্টা। এইবারে বোঝা গেছে এই কর্কটক্রান্তি রেখার আবার আরেকটা নাম আছে, ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, ওইটাকে ইংরেজিতে কি বলা হয়, ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার। বোঝা গেছে? হ্যাঁ এইবারে বোঝা গেছে, বলেন তো বোঝা গেছে এটা, ঠিক আছে। সাদত রাকিব, হ্যাঁ সঠিক অ্যান্সার করেছেন, ধন্যবাদ। আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার, ক্লাস শেষে ইনবক্সে নক দিবেন, ঠিক আছে শাহাদত রাকিব, হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপর নেক্সট 4 নাম্বার প্রশ্ন দেখেন, ম্যাগনা কাটা কোন সালে সম্পাদিত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন ম্যাগনা কাটা চুক্তি, এটা একটা চুক্তি, এই ম্যাগনা কাটা চুক্তি কোন সালে সম্পাদিত হয়, দ্রুত অ্যান্সার করেন, ঠিক আছে। সানজিদা পুতুল, আপনার ক্লাস করা উচিত না, ছোট মানুষ যেহেতু বলেছে সঠিক বলেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এই তো সুন্দর, সেতু সরকার 1215, হ্যাঁ মেহরিন নাহার মিনু 1215 জন, থ্যাংক ইউ। তাহমিনা লোপা থ্যাংক ইউ, সানভি জালাল পুতুল থ্যাংক ইউ, হ্যাঁ রেজন আলী থ্যাংক ইউ, হালিমা শিমু ঠিক আছে থ্যাংক ইউ। রূপের কোনো চুলের কোনো রহস্য নাই, আল্লাহ দিয়েছে তাই, এর বাইরে আর কিছু নাই। শিপ্রা,
এই যে সবাই নজর দেওয়া শুরু করছে রে। এই তো সুন্দর, খ খ 1215। ঠিক আছে, 1215, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, সঠিক অ্যান্সার করেছেন সবাই। ঠিক আছে, সঠিক অ্যান্সার। দেখেন বলা হচ্ছে যে 1215 সালে ম্যাগনা কাটা চুক্তি, এটা কিন্তু একটা চুক্তি, এটাকে একটা চুক্তি বা সনদ আমরা বলতে পারি, চুক্তি বা সনদ বলা হয়। এই 1215 সালের 15ই জুন, 15ই জুন 1215 সালে ইংল্যান্ডের রাজা জন, ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের, ইংল্যান্ডের রাজা জন ও অভিজাতদের মধ্যে স্বাক্ষরিত হয়, অভিজাতদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, ইংল্যান্ডের রাজা জন ও অভিজাতদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, এই চুক্তি স্বাক্ষরিত হয়, স্বাক্ষরিত হয়। কেন স্বাক্ষরিত হয়? এই চুক্তির মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে কিন্তু কি করা হয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল, মূলত আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল এবং রাজার ক্ষমতা আইনের ঊর্ধ্বে না, সেইটা বোঝানো হয়েছিল কিন্তু এই চুক্তি দ্বারা। ইংল্যান্ডের যে টেমস নদী আছে, ইংল্যান্ডের যে টেমস নদী আছে, ওই টেমস নদীর তীরে রাননিমিট, রাননিমিট নামক স্থানে, রাননিমিট নামক স্থানে কিন্তু এই চুক্তি কিন্তু হচ্ছে স্বাক্ষরিত হয়। আবারও বলছি, ইংল্যান্ডের যে টেমস নদী আছে, ওই টেমস নদীর তীরে রাননিমিট নামক স্থানে কিন্তু রাজা জন এবং অভিজাত শ্রেণী বা সাধারণ জনগণের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বের প্রথম কিন্তু হচ্ছে আইনের শাসন, আধুনিকভাবে যে আইনের শাসন প্রতিষ্ঠা, এইটার কিন্তু হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই ম্যাগনা কাটা চুক্তিকে পরবর্তীতে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ম্যাগনা কাটা কি, মূলত একটা চুক্তি বা একটা সনদ, স্বাক্ষরিত হয়েছিল কত সালে, 1215 সালের 15ই জুন। কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ইংল্যান্ডের রাজা জন ও অভিজাতদের মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে, যে চুক্তির মাধ্যমে রাজাকে বোঝানো হয় যে রাজা আইনের ঊর্ধ্বে না, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু হচ্ছে ইংল্যান্ডে। ঠিক আছে, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল রাননিমিট নামক স্থানে, টেমস নদীর তীরে। রাননিমিট নামক স্থানটি হচ্ছে টেমস নদীর তীরে। ঠিক আছে, এইটা কিন্তু এই এই যে ম্যাগনা কাটা চুক্তিকে কিন্তু কি বলা হচ্ছে দেখেন, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হচ্ছে। এরপর আমেরিকার সংবিধান বলেন বা আরো অন্যান্য দেশের সংবিধান বলেন, ওই প্রত্যেকটা সংবিধান কিন্তু হচ্ছে এই ম্যাগনা কাটা চুক্তির যে সনদ ছিল, ওই সনদকে কিন্তু কেন্দ্র করে কিন্তু হচ্ছে রচিত হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে? কথাগুলো শুনেন, ক্লাসের কথাগুলো শুনেন, কাজে লাগবে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখেন, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে সময় কোন দেশের, সময় কোন দেশের অধিবাসীদের বলা হয়? দেখেন তো, কোন দেশের অধিবাসীদের বলা হয় সময় বলা হয়? দেখেন, কোন দেশের অধিবাসীদের সময় বলা হয়, কোন দেশের অধিবাসীদের সময় বলা হয়? ঠিক আছে, একটু দ্রুত অ্যান্সার করেন, ক্লাসটা আমরা শেয়ার দিব সবাই, হ্যাঁ আমরা অবশ্যই 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 কিন্তু ক্লাসটা শেয়ার দিব। কিপটামি করেন না, ক্লাসটা শেয়ার দেন, হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ শামিম রেজা, হ্যাঁ ঠিক আছে, ওকে। প্রশ্ন নাম্বার 5, দ্রুত আনসার করেন যে সময় কোন দেশের অধিবাসীদের বলা হয়, কোন দেশের অধিবাসীদের বলা হয়? হ্যাঁ কমেন্ট পড়তেছি ভাই, কমেন্টস পড়তেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। শাহাদত রাকিব, ঠিক আছে। সেতু সরকার, খ। হ্যাঁ সঠিক অ্যান্সার হবে কিন্তু হচ্ছে খ, সঠিক অ্যান্সার হবে
খ। এই প্রশ্নের আর কোনো ব্যাখ্যা দিব না। রুমায়া জেমি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার হবে কিন্তু খ। হ্যাঁ, সঠিক অ্যান্সার হবে খ। ফিলিপাইনের ফিলিপিনো বলা হয়, ঠিক আছে। এই নরওয়ের অধিবাসীদের নরওয়েজিয়ান বলা হয়। গ্রিসের গ্রিক বলা হয়। গ্রিসের কি বলা হয়? গ্রিক বলা হয়। নরওয়েজিয়ান বলা হয়, ঠিক আছে। ফিলিপিনো বলা হয়, ঠিক আছে। আর এটাকে বলা হয় কি? সময়। সময় বলা হয়, ঠিক আছে। এই প্রত্যেকটা দেশের অধিবাসীদের এমন বলা হয়, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ওকে। শুনেন একটা কথা বলি, গুগল করেন আর যাই করেন অ্যান্সার তো করতেছেন না, তবে অ্যান্সারগুলো মনে রাখেন, ভুলে যেন যায় না আবার, ঠিক আছে। কারণ দেখেন এখন প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত আপডেট হবে, কিন্তু প্রাইমারির প্রশ্ন ভুল করে করছে এরকম, নয়তো এত সহজ প্রশ্ন প্রাইমারি হওয়ার কথা না, ঠিক আছে। ওকে, দেখেন এই পর্যন্ত দেখেন তো ঠিক আছে কিনা। এই পর্যন্ত দেখেন ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। দেখেন এরপরে বলা হচ্ছে পেরেস্তিকা ও গ্লাসনাস্ত এর উদ্যোক্তাকে। খুবই 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 ইম্পর্টেন্ট। এইটা নিয়ে অনেক জটিল একটা ব্যাখ্যা দিব, মানে জটিল ব্যাখ্যাটা সহজ করে দিব। দ্রুত অ্যান্সার করেন, পেরেস্তিকা গ্লাসনাস্ত এর উদ্যোক্তাকে, দ্রুত অ্যান্সার করেন, ঠিক আছে। হ্যাঁ তৌহিদুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমো আছে জাপানের, হ্যাঁ ঠিক আছে। সানজিদা ঠিক আছে, ওকে। মাহিন হোসেন, হোসেন ঠিক আছে। ফিলিপেনো, হ্যাঁ ঠিক আছে, ফিলিপেনো, ওকে। কাটমার্ক উপজেলা ভিত্তিক হবে। আসন যার যত কম তার কাটমার্ক তত বেশি, আর আসন যার যত বেশি তার কাটমার্ক তত কম, ঠিক আছে। ও আচ্ছা, সেতু সরকার ঠিক আছে। হ্যাঁ, অনেকে আনছে। মেহরিন, হ্যাঁ ঠিক আছে। মিনহাজ, মঞ্জুরুল, বিসিএস, হ্যাঁ সেতু, দিনের সূর্য, সুমি, আরমান, হ্যাঁ তারান্নুম, ওকে ঠিক আছে। হাসি মধু, হ্যাঁ তাও ঠিক, ওকে ঠিক আছে। আচ্ছা, শফিক তুহিন অনেকদিন পর। আচ্ছা, হায়দার আলী, হ্যাঁ ঠিক আছে। সাদিয়া জান্নাত, ফারহান, ওকে ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে গ। সঠিক অ্যান্সার কোনটা? গ। সঠিক অ্যান্সার হবে কোনটা? গ, মিখাইল গর্বাচেভ। এখন দেখেন এই মিখাইল গর্বাচেভ কি করলো, 1985 সালে গ্লাসনস্ত এবং 1985 সালে গ্লাসনস্ত এবং 1987 সালে পেরেস্তিকা নীতি ঘোষণা করলেন, ঠিক আছে। এই নীতির প্রবর্তক বলা হয় সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট, সোভিয়েত ইউনিয়নের 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 সর্বশেষ প্রেসিডেন্ট, সর্বশেষ প্রেসিডেন্ট এই মিখাইল গর্বাচেভকে বলা হয় অখণ্ড ইউরোপের প্রবক্তা বলা হয়। অখণ্ড ইউরোপের প্রবক্তা বলা হয়। অখণ্ড ইউরোপের প্রবক্তা বলা হয়। আবার বলা হয় সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট, আবার অখণ্ড ইউরোপের প্রবক্তা। তিনি কি করেছিলেন? ক্ষমতা দখল করে এসেই 1985 সালে গ্লাসনস্ত এই নীতিটা হচ্ছে ঘোষণা করেন। এই গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। খোলা মেলা আলোচনা, ঠিক আছে, খোলা মেলা আলোচনা। অন্যদিকে দেখেন বলা হচ্ছে পেরেস্তিকা নীতি, এটা ঘোষণা করেছিল হচ্ছে 1987 সালে। এর অর্থ হচ্ছে উন্নয়ন, উন্নয়ন ও সংস্কারমূলক আলোচনা। উন্নয়ন ও সংস্কারমূলক সংস্কারমূলক আলোচনা। তাহলে দেখেন গ্লাসনস্ত ও পেরেস্তিকা নীতি যে দুইটা রয়েছে, এই দুইটা নীতির আবার দুইটা অর্থ রয়েছে। গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা, আর পেরেস্তিকা নীতির শব্দ হচ্ছে উন্নয়ন বা সংস্কারমূলক আলোচনা। গ্লাসনস্ত নীতি প্রবর্তিত হয় হচ্ছে 1985 সালে, আর পেরেস্তিকা নীতি প্রবর্তিত হয় কিন্তু 1987 সালে। এই দুইটা নীতি প্রবর্তন করেছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ও অখণ্ড ইউরোপের প্রবক্তা এই মিখাইল গর্বাচেভ, ঠিক আছে। এই দুই নীতি ঘোষণা করার পরেই তিনি কি করেছিলেন, পরবর্তীতে তার নেতৃত্বেই 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়া হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন কি করা হয়? ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয়।
এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়া হলে স্বাধীন 15টি রাষ্ট্রের জন্ম হয়, স্বাধীন 15টি রাষ্ট্রের জন্ম হয়। তাহলে দেখেন এই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিলেন মিখাইল গর্বাচেভ, দিলে কি হয়, স্বাধীন 15টা রাষ্ট্রের জন্ম হয়। কত সালে জন্ম হয়? 1991 সালে। এখন যদি আমি প্রশ্ন করি যে সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট কে, এই সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে, প্রথম প্রেসিডেন্ট কে? লেলিন। লেলিন না, লেলিন, ওই যে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেলিন, তিনি কি করেছিলেন? 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিলেন না, ইউএসএসআর, ইউনিয়ন সোভিয়েত অফ সোশ্যালিস্ট রিপাবলিক। দেখেন আবারও বলছি, সোভিয়েত ইউনিয়ন গঠন করে কিন্তু লেলিন, যার পুরো নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেলিন। 1922 সালে তিনি সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়া হয়েছিল কত সালে? 1991 সালে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে দেখেন সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট ছিলেন লেনিন, ঠিক আছে, তিনি সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিলেন 1922 সালে। আর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ, তিনি কি করেছিলেন? 1985 সালে গ্লাসনস্ত, 1987 সালে পেরেস্ত্রিকা নীতি ঘোষণা করেছিলেন, এবং এটার মধ্য দিয়েই তিনি কি করলেন? 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিলেন। ভেঙে দিলে স্বাধীন 15 রাষ্ট্রের জন্ম হয়। তখন সোভিয়েত ইউনিয়নের নাম হয়ে যায় হচ্ছে রাশিয়া। আজকের যে রাশিয়া, সেই রাশিয়া। এই পর্যন্ত বোঝা গেছে? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, কেউ কারো খপ্পরে পড়েন না। হ্যাঁ আরিফা, একটু বলোই নাম। হ্যাঁ রেজওয়ান আলী, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, সঞ্জিদা, হাসি মধু, আরিফা, হ্যাঁ ওকে, শাহাদত, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাব আমরা। দেখেন বলা হচ্ছে অরেঞ্জ বিপ্লব সংগঠিত মানে বিপ্লব কোথায় হয়? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন অরেঞ্জ বিপ্লব কোথায় হয় বা কোথায় সংগঠিত হয়? দ্রুত আনসার করেন। অরেঞ্জ বিপ্লব, ঠিক আছে, অরেঞ্জ বিপ্লব, অরেঞ্জ বিপ্লব, ঠিক আছে, অরেঞ্জ বিপ্লব। দেখেন দ্রুত অ্যান্সার করেন, অরেঞ্জ বিপ্লব কোথায় সংগঠিত হয়? ঠিক আছে, অরেঞ্জ বিপ্লব কোথায় সংগঠিত হয়? সানজিদা পুতুল, ইউক্রেন। হ্যাঁ, সেতু সরকার, গ। হ্যাঁ ঠিক আছে, মৃত্তিকা মির্জা, রেজন আলী, হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হাসি মধু, আরিফা, হায়দার আলী কমন পড়ছে। দেখেন 2004 সালে, কিন্তু 2004 সালে যেটা হয়েছিল, ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব সংগঠিত হয় 2004 সালে। এই যে 2004 সালে যে নির্বাচনটা হয়, ঠিক আছে, 2004 সালে যে নির্বাচনটা হয়, ঠিক আছে, ওই নির্বাচনে যেটা হয়েছিল, নির্বাচন হয় 2004 সালে। এই নির্বাচনে ইউক্রেনের রাশিয়ান পন্থী একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ঠিক আছে, রাশিয়ান পন্থী একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তার নাম হচ্ছে ভিক্টর ইয়ানুকোভিচ। ঠিক আছে, 2004 সালে রাশিয়ান পন্থী ভিক্টর ইয়ানুকোভিচ, এই ভিক্টর ইয়ানুকোভিচ কি হয়, 2004 সালের নির্বাচনে তিনি রাশিয়ান পন্থী ছিলেন। হ্যাঁ, রাশিয়ান পন্থী ছিলেন। তো রাশিয়ান পন্থী ছিলেন, তিনি কি হলেন? প্রেসিডেন্ট নির্বাচিত হলো। ঠিক আছে, এরপরে এই ভিক্টর ইয়ানুকোভিচের অপোজিট যে প্রার্থী ছিলেন, অপোজিট যে প্রার্থী ছিলেন, ওই অপোজিট প্রার্থী কি করলেন? ওই অপোজিট প্রার্থী, দেখেন ওর আবার নাম কি? ওর নাম হচ্ছে ভিক্টর, ওর নাম হচ্ছে ভিক্টর ইউশেচকু। দেখেন ভিক্টর ইউশেচকু, তিনি কি করলেন? ইউক্রেনের সাধারণ জনগণদের নিয়ে তিনি শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুললেন। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা ওই কমলা রঙের ব্যাস ও পোশাক পরে আন্দোলন করেছিলেন। বিধায় 2004 সালে
ইউক্রেনে যে আন্দোলনটা হয়েছিল বা বিপ্লবটা হয়েছিল, ওই বিপ্লবের মাধ্যমে কিন্তু হচ্ছে এই ভিক্টর ইয়ানুকোভিচকে পরাজিত করা হয়েছিল, যার কারণে ওই বিপ্লবটাকে বলা হয় কিন্তু হচ্ছে অরেঞ্জ বিপ্লব। ওই বিপ্লবটাকে কি বলা হয়? অরেঞ্জ বিপ্লব। ইউক্রেনের কিন্তু একটা হচ্ছে ভৌগোলিক উপনাম আছে কিন্তু, জানেন? ব্রেড বাস্কেট অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, বা সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হয় কাকে? ইউক্রেনকে বলা হয়। কাকে বলা হয়? ইউক্রেনকে। ঠিক আছে, ইউক্রেনকে বলা হয়, ইউক্রেনকে বলা হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। বোঝা গেছে তো না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এইবারে দেখেন বলা হচ্ছে মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে লাইট হাউস অফ ইউরোপ বলা হয়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। হ্যাঁ ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ক্লাসটা আমরা শেয়ার দিব, কেমন? ক্লাসটা কিন্তু আমরা শেয়ার দিব। সুমায় ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু ভাই। হ্যাঁ ওকে, 8 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন। মধ্যযুগের কোন মুসলিম শহরকে লাইট হাউস অফ ইউরোপ বলা হয়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সাদত। হ্যাঁ, শফিক তুহিন, দ্রুত আনসার করেন। 8 নম্বর প্রশ্ন, জুনায়দ আহমেদ রকি। হ্যাঁ ঠিক আছে, সানজিদা পুতুল, কর্ডোভা, থ্যাংক ইউ। নেক্সট, আর কে কি বলে দেখি? এ সাখি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ঘুমাইছিলেন নাকি? 8-এর ঘ, দেখি আর কে কি বলে। শাহাদত, কর্ডোভা, হ্যাঁ ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে এ 8-এর হবে ঘ। স্পেনের, স্পেনের কর্ডোভা শহরকে, স্পেনের এই কর্ডোভা শহরকে বলা হয় মধ্যযুগের মুসলিম শাসিত বা মুসলিম শাসন আমলের হচ্ছে লাইট হাউস অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপের বাতিঘর বলা হতো। ইউরোপের বাতিঘর বলা হয় এই স্পেনের কর্ডোবা শহরকে, কারণ স্পেনের কর্ডোবা শহর ওই সময় মুসলমানদের জন্য ইসলামিক বিষয় সম্পর্কে একটা বিশাল বড় লাইব্রেরি ছিল, যে লাইব্রেরিটা জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছিল, যার কারণে এই স্পেনের কর্ডোবা শহরকে বলা হয় লাইট হাউস অফ ইউরোপ বা ইউরোপের বাতিঘর বলা হয়। ঠিক আছে স্যার, এরকম প্রশ্ন কোন জায়গায়? সব বিগত সালের প্রশ্ন, বোঝা গেছে? গুড, ঘুমান, ঘুমের চেয়ে উত্তম কিছু নাই। ঠিক আছে, ও আচ্ছা, সব কপি না, ট্রাই করেন, সবাই পারেন, সমস্যা নাই। এই দেখেন, এটা হয়েছে না? ওকে, নেক্সট প্রশ্ন দেখেন, ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে? দ্রুত অ্যান্সার করেন। ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস হয় কত সালে? দ্রুত অ্যান্সার করেন, এই ক্লাসটা সবাই শেয়ার দিবেন। ঠিক আছে, কিপটামি করেন না। হ্যাঁ, আজকে সাউন্ড ক্লিয়ার। দ্রুত অ্যান্সার করেন। নাসরিন কবির, আচ্ছা। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে?
দ্রুত আনসার করেন। আরে বললাম আনসার করে না কেন? দ্রুত আনসার করেন, কত সহজ একটা প্রশ্ন দিয়েছি, বললাম আনসার করে না, করেন দ্রুত আনসার করেন। সানজিদা পুতুল 1972, শেয়ার ডান এত পরে, রেজওয়ান আলী এত পরে, হ্যাঁ সেতু সরকার 72। দ্রুত আনসার করেন, দ্রুত, এই সবাই দ্রুত আনসার করেন, সবাই দ্রুত। ফারজান আক্তার তিশা, ওয়ালাইকুম আসসালাম, এতদিন পর কেন ভাই? হ্যাঁ, গুগলে দেখি করতে হবে, এটারও পারি না, একটাও পারি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1972, সঠিক অ্যান্সার হবে 1972। এখন আমাদের জানতে হবে এই ওয়াটার গেটটা কি। ওয়াটার গেট হচ্ছে একটা বাণিজ্যিক ভবন, ওয়াটার গেট হচ্ছে একটা বাণিজ্যিক ভবন যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত, ওয়াশিংটনে অবস্থিত, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত, ঠিক আছে। তো এই যে ওয়াটার গেট একটা বাণিজ্যিক ভবন, এই ওয়াটার গেট ভবনের 6 তলায়, 6 তলায় তৎকালীন কি ডেমোক্রেটিক পার্টির কার্যালয় ছিল, ডেমোক্রেটিক পার্টির কার্যালয় ছিল, ডেমোক্রেটিক পার্টির কার্যালয়, ডেমোক্রেটিক পার্টির কার্যালয়। গাধা, আরে গাধা আপনাদের বলি নাই, গাধা বলতেছি কি, এই ডেমোক্রেটিক পার্টির যে রাজনৈতিক প্রতীক ওইটা হচ্ছে গাধা, ওদের রাজনৈতিক প্রতীক হচ্ছে, ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক প্রতীক হচ্ছে, রাজনৈতিক প্রতীক কি গাধা। এই যে গাধা, গাধা আপনারা না, এই সেই গাধা, ঠিক আছে। এই গাধা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক প্রতীক। এই যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প পাগলা আছে না, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প আছে না, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কিন্তু হচ্ছে রিপাবলিকান পার্টি, রিপাবলিকান পার্টি। এই রিপাবলিকান পার্টির প্রতীক আবার হচ্ছে হাতি, এই রিপাবলিকান পার্টির আবার প্রতীক হচ্ছে হাতি। এখন একটা কাহিনী শুনেন, ঠিক আছে, এখন একটা দেখেন, এখন একটা গল্প বলি শুনেন, ওয়াটার গেট নিয়ে একটা গল্প বলি। যেহেতু আমেরিকার দুইটা প্রধান রাজনৈতিক দল, আমাদের যেমন ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন তো আওয়ামী লীগ নাই। আচ্ছা দেখেন, বলা হচ্ছে এই ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি আমেরিকার দুইটা প্রধান রাজনৈতিক দল। গাধা ডেমোক্রেটিক পার্টির হচ্ছে রাজনৈতিক দল মানে প্রতীক, রাজনৈতিক প্রতীক, আর হাতি রিপাবলিকানের হচ্ছে রাজনৈতিক প্রতীক। বর্তমান ডোনাল্ড ট্রাম্প আছে না, 47তম আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার রাজনৈতিক দলের নাম কিন্তু হচ্ছে রিপাবলিকান পার্টি এবং তার রাজনৈতিক প্রতীক হচ্ছে হাতি। এই রিপাবলিকান পার্টিকে কিন্তু হচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয়, আমেরিকার গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয়, বোঝা গেছে। ওই রিপাবলিকান দলের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আমেরিকা তথা সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তো এখন দেখেন, এই যে 1972 সালে আমেরিকার রিচার্ড নিক্সন, এই যে রিচার্ড নিক্সন কি করেছিলেন, 1967 সালে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে তিনি জয়লাভ করেন। জয়লাভ করার পর 68 সালে ক্ষমতা দখল করে, সরি এটা 68 সালে হবে, 68 সালে নির্বাচনে জয়লাভ করে, ক্ষমতা দখল করে, করার পর 1972 সালে আবার যে নির্বাচন হয়, কারণ তো আমেরিকার সংবিধান অনুযায়ী একটা প্রেসিডেন্ট 2 মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন, তার মানে রিচার্ড নিক্সনের একটা সুযোগ ছিল, সে রিপাবলিকান দলের প্রার্থী ছিল। তো তিনি কি করলেন, তার 5 জন গুপ্তচর গিয়ে এই ওয়াটারগেট ভবনের 6 তলায় ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ে একটা ট্রেপ রেকর্ডার যন্ত্র বা একটা আড়ি পাতার যন্ত্র স্থাপন করলেন, যেটার মধ্য দিয়ে 1972 সালের নির্বাচনে এই ডেমোক্রেটিক পার্টির যাবতীয় তথ্য এই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন এরা সব কিন্তু করছে জেনে যায়। জেনে গেলে 72 সালে, এই 72 সালে আমেরিকার যে নির্বাচন হয়, ওই নির্বাচনে আমেরিকার যে 50টা অঙ্গরাজ্য রয়েছে, এই 50টা অঙ্গরাজ্যের মধ্যে 49টাতে রিচার্ড নিক্সন জয়লাভ করে, যেটা আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত বিরল। এর আগে কোনোদিন আমেরিকার কোনো প্রেসিডেন্ট 50টা অঙ্গরাজ্যের মধ্যে 49টাতে জয়লাভ করতে পারেনি। যেটা করেছিল হচ্ছে এই রিচার্ড নিক্সন 1972 সালে নির্বাচনে কারচুপি করে, অর্থাৎ ওই যে ডেমোক্রেটিক পার্টির কার্যালয় হচ্ছে টেপ রেকর্ডার যন্ত্র স্থাপন করেছিল। যদিও যে ব্যক্তি 5 জন ব্যক্তি টেপ রেকর্ডার যন্ত্র স্থাপন করে, তারা ফেরার পথে কিন্তু তাদেরকে পুলিশ কিন্তু গ্রেফতার করে কিন্তু। তো এরপর যেটা হইল, এরপর যেটা হইল, ওয়াশিংটন পোস্টের 2 জন সাংবাদিক, ওয়াশিংটন পোস্টের 2 জন সাংবাদিক, সাংবাদিক দেখেন,
ওদের আমরা বলতেছি সাংবাদিক, আর আমাদের দেশে হলে আমি বলতাম সাংঘাতিক। ওরা সাংবাদিক না, আমাদের দেশের এরা হচ্ছে এক একটা সাংঘাতিক। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন দেখেন, এই ওয়াশিংটন পোস্টের দুইজন সাংবাদিক, একটার নাম হচ্ছে কার্ল বার্ন স্টেইন, আরেকটার নাম হচ্ছে বব উডওয়ার্ড। বব উড ওয়ার্ড। এই কার্ল বার্নস্টেইন এবং বব উডওয়ার্ড দুইজন সাংবাদিক, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক, তারা কি করলো, এই রিচার্ড নিক্সনের পিছনে লাগলো। রিচার্ড নিক্সন কি করে 50টা অঙ্গরাজ্যের মধ্যে 49টাতে জয়লাভ করে। তো যাই হোক, যে 5জন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছিল, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে চলে গেছিল, তো ওই 5জন ব্যক্তির কাছে প্রথম যে আলামতটা পাওয়া যায়, রিচার্ড নিক্সন নির্বাচনের জন্য ব্যাংক থেকে যে টাকা তুলেছিল, ওই 5জন ব্যক্তির কাছে কিছু টাকা পাওয়া যায়, যেই টাকার নাম্বার রিচার্ড নিক্সনের নির্বাচনে প্রচারণার কাজে ব্যবহৃত টাকা তুলেছিল ব্যাংক থেকে, ওই টাকার নাম্বারের সাথে মিলে যায়। এটা একটা প্রমাণ। এরপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বাসভবন, তার নাম কিন্তু হচ্ছে হোয়াইট হাউস। ওই হোয়াইট হাউসে কিন্তু হচ্ছে প্রেসিডেন্টের ব্যবহৃত পার্সোনাল একটা টেলিফোন থাকে। ওই টেলিফোনে প্রেসিডেন্ট যাবতীয় কথা, মানে যা কথা বলবে, যাবতীয় কথা রেকর্ড থাকবে 4 বছর। বোঝা গেছে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যে 32তম প্রেসিডেন্ট ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ওই বেটা কিন্তু বলছিল এখন থেকে কোনো কথা বললে রেকর্ড করা হবে না। কিন্তু রিচার্ড নিক্সন 1968 সালে প্রেসিডেন্ট হয়ে এসে বলল, এখন থেকে প্রেসিডেন্ট যা কথা বলবে সম্পূর্ণ রেকর্ড থাকবে। খুবই ভালো কথা। তো ওই 5জন গুপ্তচরের সাথে রিচার্ড নিক্সন ওই টেপ রেকর্ডার যন্ত্র স্থাপনের ব্যাপারে বা ওই বিষয়ে যে কথা বলেছিলেন, প্রায় 20 মিনিটের মতো কথা বলেছিলেন, ওইটা রেকর্ড করা ছিল। তখন ওই রিচার্ড নিক্সনের যে ব্যক্তিগত সহকারী ছিলেন, একটা বেডি মানুষ ছিলেন, ওই বেডি আবার কি করলেন, ওই 20 মিনিট কথার মধ্যে 8 মিনিট কথা তিনি গায়েব করে দেন। যখন আদালতে গিয়ে ওই টেপ রেকর্ডার যন্ত্র যখন মানে মানে রেকর্ডটা যখন হচ্ছে টেলিফোনের রেকর্ডটা যখন পেশ করা হয়, দেখে ওইখান থেকে 20 মিনিটের মধ্যে 8 মিনিট নাই। আদালতে তখন প্রশ্ন উঠছে যে প্রেসিডেন্ট কি এমন কথা বলেছেন যে 8 মিনিটে সব কথা ডিলিট করে দেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই প্রেসিডেন্ট মিথ্যা বলেছেন। তা আমেরিকার সংবিধানে বলা হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট কিন্তু মিথ্যা বলিতে পারবেন না। যদি কোনো প্রেসিডেন্ট মিথ্যা বলার সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাকে ক্ষমতাচ্যুত করা হবে। তো তাকে 12ই আগস্ট 1974 সালে এই রিচার্ড নিক্সনকে, সব প্রমাণিত হয়ে গেছে প্রেসিডেন্ট মিথ্যা বলছে, তার মানে তাকে ক্ষমতাচ্যুত করা হবে। তাকে ক্ষমতাচ্যুত করার একটা তারিখ দেওয়া হলো 12ই আগস্ট 1974 সালে। এর আগে রিচার্ড নিক্সন কি করলো, 8 আগস্ট 1974 সালে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে 9 আগস্ট 1974 সালে 9 আগস্ট 1974 সালে তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করেন, হ্যাঁ। এই কারণে বলা হয় আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন এবং এই ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন, তিনি হচ্ছে আমেরিকার 37তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। তিনি 2 মেয়াদে প্রেসিডেন্ট হয়, কিন্তু দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি 1974 সালের 9 আগস্ট হচ্ছে পদত্যাগ করেছিলেন। ঠিক আছে? বোঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেছে? বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, নেক্সট। কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়? দ্রুত আনসার করবেন। কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়? দ্রুত আনসার করবেন। ঠিক আছে? বুঝা গেছে এটা? দ্রুত আনসার করেন, দ্রুত। কোন সময় আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়? দ্রুত আনসার করেন, দ্রুত।
আচ্ছা, সঠিক অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ, 1928 থেকে 1940 এই সময়ে আমেরিকায় হচ্ছে বৈশ্বিক মহামন্দা দেখা দেয়। ঠিক আছে, বৈশ্বিক মহামন্দা দেখা দিলে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1929 সালে আমেরিকার আমেরিকার শেয়ার বাজারে ধস নামে, শেয়ার বাজারে ধস নামে। ঠিক আছে, শেয়ার বাজারে ধস নামে। বোঝা গেছে? বৈশ্বিক মহামন্দা আমেরিকায় দেখা দিয়েছিল 1928 সালে। এই 28 সাল থেকে 1940 সাল পর্যন্ত আমেরিকা বৈশ্বিক মহামন্দার মধ্যে ছিল। ঠিক আছে, দেখেন এই যে 1929 সাল আমেরিকার শেয়ার বাজারে ধস নামে, অর্থাৎ ওয়াল স্ট্রিট আছে না, ওয়াল স্ট্রিট, ওয়াল স্ট্রিট এটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। ওয়াল স্ট্রিট হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। ওয়াল স্ট্রিট কেন বিখ্যাত? ওয়াল স্ট্রিট মূলত শেয়ার বাজারের জন্য বিখ্যাত। শেয়ার বাজারের জন্য, শেয়ার বাজারের জন্য বিখ্যাত। তো আমেরিকার শেয়ার বাজারে 1929 সালের অক্টোবর মাসের 1929 সালের অক্টোবর মাসের 25শে অক্টোবর, 25শে অক্টোবর ধস নামে। 25শে অক্টোবর কি করে? 1929 সালে আমেরিকার শেয়ার বাজারে ধস নামে, যেটাকে আমরা বলছি ব্ল্যাক ফ্রাইডে বলছি, ব্ল্যাক ফ্রাইডে বলছি, ব্ল্যাক ফ্রাইডে। মানে ওই দিনটা 25শে অক্টোবর 1929, ওই দিন ছিল হচ্ছে শুক্রবার, যার কারণে ওই দিনটাকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। প্রশ্ন হয় ব্ল্যাক ফ্রাইডে কিসের সাথে জড়িত? আমেরিকার শেয়ার বাজারের সাথে জড়িত। আবার আরেকটা আছে 29 অক্টোবর, 29 অক্টোবর 1929, এই দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার। ওই দিনটাকে বলা হচ্ছে ব্ল্যাক টুইসডে, টুইসডে, ব্ল্যাক টুইসডে বলা হচ্ছে। ঠিক আছে, মানে মঙ্গলবার ছিল, ব্ল্যাক টুইসডে বলা হচ্ছে। তো দেখেন 25 তারিখে 25 অক্টোবর 1929 সালে শেয়ার বাজারে ধস নামে, কিন্তু 29 অক্টোবর 1929 সালে আমেরিকার শেয়ার বাজারে চরমভাবে ধস নামে, যার কারণে ওই দিনটাকে বলা হচ্ছে ব্ল্যাক টুইসডে বলা হচ্ছে। তো এই যে 1929 সালে যে বৈশ্বিক মহামন্দা দেখা দিল সারা বিশ্বে, এটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন বলা হয়, এটাকে গ্রেট ডিপ্রেশন বলা হয়। ঠিক আছে, আবার পরবর্তীতে কিন্তু 2007 সালে 8 সালে কিন্তু হচ্ছে বৈশ্বিক মন্দা দেখা দেয়, যেটাকে গ্রেট রেসিশন বলা হয়, যেটাকে গ্রেট রেসিশন বলা হয়। তো দেখেন এই যে আমেরিকার বৈশ্বিক মহামন্দা দেখা দিল, এরপর যেটা হয়েছিল 1933 সালে আমেরিকার 32তম প্রেসিডেন্ট হয়ে আসে হচ্ছে, 32তম প্রেসিডেন্ট হয়ে আসে হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ক্ষমতায় এসেই 1933 সালে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে নিউ ডিল ব্যবস্থা ঘোষণা করেছিলেন, নিউ ডিল ব্যবস্থা। অর্থাৎ 1933 সালে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিউ ডিল ব্যবস্থা ঘোষণা করেন। ঠিক আছে, ঠিক আছে, নিউ ডিল ব্যবস্থা কিন্তু হচ্ছে ঘোষণা করেছিলেন। কে ঘোষণা করেছিলেন? এই আমেরিকার 32তম প্রেসিডেন্ট এবং আমেরিকার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল। এবং তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে জাতিসংঘ নামকরণ করেছিলেন ওয়াশিংটন সম্মেলনে 1 জানুয়ারি 1942 সালে। তো এইখানে দেখেন তিনি কেন নিউ ডিল ব্যবস্থা 1933 সালে ঘোষণা করলেন। অর্থাৎ নিউ ডিল বলতে নয়া অর্থনৈতিক পরিকল্পনা বোঝায়। আমেরিকাকে বৈশ্বিক মহামন্দা থেকে উত্তোলনের জন্য এই আমেরিকার 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সালে তিনি এসে ওই নিউ ডিল ব্যবস্থা ঘোষণা করেছিলেন এবং 1940 সালের মধ্যে আমেরিকাকে বৈশ্বিক মহামন্দা থেকে তিনি কাটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। বোঝা গেছে এইবারে? বোঝা গেছে এইবারে? বোঝা গেছে এইবারে? বোঝা গেছে এইবারে? ওকে, নেক্সট প্রশ্ন। সানশাইন পলিসি এর সাথে কোন দুইটি দেশ জড়িত? দ্রুত আনসার করেন, দ্রুত। সানশাইন পলিসির সাথে কোন দুইটা দেশ জড়িত? হ্যাঁ, রেজওয়ান আলী ঠিক আছে। ক্লাসটা সবাই শেয়ার দিব, হ্যাঁ ক্লাসটা সবাই শেয়ার দিব, আমরা কিপটামি করব না, ক্লাসটা একটু শেয়ার দেন। হ্যাঁ, আসিফ প্রামাণিক খ, টম্পা সেতু সরকার বি, মিনাজ ইসলাম শ্রাবণ খ। আর 9টা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন শেষ করব। 7টা 10 বাজে ক্লাস নিব, কিছুক্ষণ ক্লাস নিব, আর একটু ক্লাস নিব।
খ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে এই সানশাইন পলিসি হচ্ছে স্বাক্ষরিত হয়। সানশাইন পলিসি স্বাক্ষরিত হয় এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা সুসম্পর্ক বজায় তৈরি করার জন্য, অর্থাৎ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার আর্থিকভাবে এবং অন্যান্যভাবে স্বাবলম্বী করার জন্যই কিন্তু এই চুক্তিটা মূলত স্বাক্ষর করা হয়েছিল। এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিল কিম দায়ে জং। কিম দায়ে জং, এই কিম দায়ে জং কি করেছিল, 1998 সালে এই সানশাইন পলিসি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে এই কিম দায়ে জং এই সানশাইন পলিসির জন্যই কিন্তু হচ্ছে 2000 সালে কিন্তু হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল। ঠিক আছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এই সানশাইন চুক্তি বা পলিসি স্বাক্ষরিত হয়। এই উদ্যোক্তা ছিল হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং। এটা 1998 সালে স্বাক্ষরিত হয়। এর কারণে পরবর্তীতে 2000 সালে এই কিম দায়ে জংকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, ওকে, সময় নিব না এটা তার। মধ্যপ্রাচ্যের মরুভূমিবিহীন দেশের নাম কি? দ্রুত আনসার করবেন। মধ্যপ্রাচ্যের মরুভূমিবিহীন দেশের নাম কি? মধ্যপ্রাচ্যের মরুভূমিবিহীন দেশের নাম কি? মধ্যপ্রাচ্যের মরুভূমিবিহীন দেশের নাম কি? দ্রুত আনসার করেন, দ্রুত। হ্যাঁ, ঠিক আছে। কিরে খুরশেদ স্যার, সিনিয়রদের সালাম দিতে হয় কখন? একটু ভালো করে দামি নেই। আচ্ছা স্যার, আমার আধা ঘন্টা লাগবে, আপনি বসেন। আচ্ছা দেখেন, হ্যাঁ অনেকে অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার হচ্ছে লেবানন। হ্যাঁ, এই লেবানন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান হিজবুল্লাহ আছে না, হিজবুল্লাহ, হিজবুল্লাহ আছে না, দেখেন এই হিজবুল্লাহ কিন্তু বিখ্যাত সংগঠনকার, গেরিলা সংগঠনকার, লেবাননের না, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট। এইটা শেষ, এইটাতে অ্যান্সার দিব না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, দেখেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমানা নিয়ে বিরোধ মীমাংসা হয় কোন আদালতে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ এবং ভারত এই সমুদ্র মামলা নিয়ে কোন আদালতে এর মীমাংসা হয়েছিল বলেন তো? দ্রুত আনসার করেন, দ্রুত, দ্রুত আনসার করেন, এটার দ্রুত আনসার করেন যে বাংলাদেশ এবং ভারত সমুদ্র মামলার রায় হয়েছিল কোন আদালতে, বা সমুদ্র সীমা মীমাংসার রায় হয় কোন আদালতে? দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন, দ্রুত। হ্যাঁ, খুরশেদ স্যারের সাথে দুষ্টামি ভালো হয়, জুনিয়র তো। হ্যাঁ, দ্রুত আনসার করেন, এই তো সি সি সি, গ গ গ গ গ গ গ গ গ। ওকে, দেখেন সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ, পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। রায় হয় 7 জুলাই, 7 জুলাই 2014 সালে। ঠিক আছে, 7 জুলাই 2014 সালে, 1 জুনেরও অ্যান্সার হয়নি। সঠিক অ্যান্সার হবে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যেটাকে আমরা বাংলায় বলি স্থায়ী সালিসি আদালত। স্থায়ী, স্থায়ী সালিসি আদালত, যেটার বাংলা অর্থ হচ্ছে স্থায়ী সালিসি আদালত। এই পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে এই ভারত এবং বাংলাদেশের সমুদ্র মামলা হয়। এই মামলার রায় হয় 7 জুলাই 2014 সালে, যে মামলায় বাংলাদেশ জয়লাভ করে আর ভারত পরাজয় বরণ করে। ঠিক আছে, এই পিসি এর সদর দপ্তর হচ্ছে হেগ, হেগ নেদারল্যান্ড, হেগ নেদারল্যান্ড। দেখেন এই নেদারল্যান্ড হেগ শহরে কিন্তু হচ্ছে
আরো দুইটা আদালতের সদর দপ্তর আছে, একটা হচ্ছে আইসিজে, একটা হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত, আর একটা হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অফ কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত। আবার এইখানে দেখেন পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ঠিক আছে, স্থায়ী সালিসি আদালত। এই তিনটা আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। বাংলাদেশের সাথে সমুদ্র মামলা হয়েছিল ভারতের যে আদালতে, সেটা পিসিএ। আপনারা যেটা অ্যান্সার করছেন গ, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, ওইটাকে আমরা সংক্ষেপে বলি ইটলস। ইটলস বলি না, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, যার সদর দপ্তর কোথায়? হামবুর্গ, জার্মানি। হামবুর্গ, জার্মানি। এই ইটলসে কার কার মামলা হয়েছিল? বাংলাদেশ, মিয়ানমার না? বাংলাদেশ আর কার? মিয়ানমারের রায় হয়েছিল, মামলা হয়েছিল না? যে মামলার রায় হয় 14 মার্চ 2012, 14 মার্চ 2012, মনে আছে? 14 মার্চ 2012 সালে বাংলাদেশ মায়ানমার সমুদ্র মামলার রায় হয়েছিল, যে মামলায় বাংলাদেশে জয়লাভ করেছিল, অর্থাৎ ভারত মিয়ানমার দুইটার সাথে বাংলাদেশ জয়লাভ করেছিল। তো মিয়ানমারের সাথে যে মামলা হয়েছিল ওইটা হয়েছিল ইটলসে, এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, সংক্ষেপে বলা হয় ইটলস। ওই ইটলসের সদর দপ্তর জার্মানির হামবুর্গ শহরে। এইটা হচ্ছে জাতিসংঘের সমুদ্র বিষয়ক বা আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত, আর এইটা হচ্ছে স্থায়ী সালিসি আদালত। দুইটা কিন্তু আলাদা। আবার এখানে বলছে আন্তর্জাতিক আদালত, আবার বলছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বোঝা গেছে? ক্লাসটা পরে আবার দেখেন। বোঝা গেছে? স্বপ্নের সন্ধি, সবাই কট। খুরশেদ স্যার চলে আসছেন। তুই দাঁড়া, আমি আসতেছি। বোঝা গেছে? এটা বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? একটু বলেন তো, প্রশ্ন করেন। ওকে, বুঝছি, হয়ে গেছে। এ ক্লাস পাবেন না, কোথাও পাবেন না, এই ক্লাসটা কোথাও পাবেন না। ক্লাসটা শেয়ার দেন, আল্লাহর রাস্তায় শেয়ার দেন, আল্লাহ আপনাদের ভালো করবে। এই যে এত চিল্লা চিল্লা গলা ফাটায় ক্লাস নিচ্ছে, একটা শেয়ার দিবেন না? এখানে 70-80 জন বোন। হাসি মধু, আপনার একটু সমস্যা, ফোনের সমস্যা ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এই তো বলে দিছি অ্যান্সার, এটার আর অ্যান্সার করার দরকার হবে না, দ্রুত করেন। আগের অপশনে অ্যান্সার বলে দিছি, হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে শিমু, ওকে। সেতু সরকার, অ্যান্সার কিন্তু বলে দিছি, আগেরটা অ্যান্সার বলে দিইনি। দ্রুত অ্যান্সার করেন, 14 নম্বরে দ্রুত অ্যান্সার করেন। খুরশেদ স্যার, এখানে তুই কি করিস? আসিফ প্রামাণিক, জার্মানি। শফিক তুহিন, বাদ দেন, যে করে করবে, না করে না করবে, কিচ্ছু করার নাই, ফ্রিতে পাইলে মানুষ খায় না। হ্যাঁ ঠিক আছে আরিফা, থ্যাংক ইউ ভাই। সিরাজম মনিরা ঘ, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অ্যান্সার হবে হচ্ছে জার্মানি, সঠিক অ্যান্সার জার্মানি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আর একটা খুব সহজ প্রশ্ন, মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কবে? দ্রুত অ্যান্সার করেন। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন কবে? হুম, খুরশেদ স্যার, ও আচ্ছা ঠিক আছে, তুই কি করতেছিস এখানে? দ্রুত আনসার করেন। হ্যাঁ 1956 সানজিদা স্বপ্নের বাজ সন্ধি, হ্যাঁ ঠিক আছে। সেতু সরকার 56, মিনহাজ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সঠিক অ্যান্সার হচ্ছে 1956। দেখেন, এই মিশর সুয়েজ খাল খনন কার্য শুরু করে 1859 সালে, শেষ হয় 1869 সালে। পরবর্তীতে 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের, জামাল আবদেল নাসের তিনি কি করলেন, এই মিশর
মিশরের সুয়েজ খাল কি করলেন? জাতীয়করণ করেছিলেন। অর্থাৎ 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে কিন্তু হচ্ছে আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ শুরু হয়। মনে আছে না? আরব ইসরায়েল 4টা যুদ্ধ হয়েছিল না? 4টি। 1948 সালে প্রথম, 1956 সালে দ্বিতীয়, 56 সালে দ্বিতীয়, 1967 সালে তৃতীয়, 1973 সালে চতুর্থ, এই 4টা যুদ্ধ হয়। তো আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধের কারণ হচ্ছে মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করা। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, পুরাই উত্তরবঙ্গে। ওকে, ঠিক আছে। এরপরে দেখেন বলা হচ্ছে এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কত সালে? দ্রুত আনসার করেন। এভারেস্ট শৃঙ্গ, হ্যাঁ এইবার খুরশেদের জায়গা মতো পড়ছে। ও দ্বিতীয় বিয়ে করার জন্য একটু আনন্দে আত্মহারা হয়ে আছে, কিন্তু একটা বাঁশ দিয়ে দিল। ওকে, না স্যার, ক্লাস নিব আর একটু। দেখেন অনেকে অ্যান্সার করছেন, সঠিক অ্যান্সার হবে 16 হচ্ছে ঘ। সঠিক অ্যান্সার হবে 16 হচ্ছে ঘ। ঠিক আছে, ঘ। এই 1953 সালে দেখেন এভারেস্ট শৃঙ্গ মানে কি? হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। হিমালয়, হিমালয়ের সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়ার নাম কি? সর্বোচ্চ চূড়ার নাম কি? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, যেটাকে আমরা বলি কি বলি? মাউন্ট এভারেস্ট। এই এভারেস্ট, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত বলেন তো? উচ্চতা হচ্ছে 8848 বা 8000, 8848 বা 8850 মিটার। সর্বপ্রথম 1953 সালে এই মাউন্ট এভারেস্ট জয় করেন দুইজন ব্যক্তি। একজন হচ্ছে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে। ঠিক আছে, বলা হচ্ছে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি আর নেপালের তেনজিং নোরগে, এই দুইজন ব্যক্তি 1953 সালে সর্বপ্রথম ওই মাউন্ট এভারেস্ট হচ্ছে জয় করেন, যার উচ্চতা 8848 মিটার বা 8850 মিটার। ওই যে বাংলাদেশের লাস্ট যে একরামুল জয় করলো না, এভারেস্টের চূড়া জয় করলো না, সপ্তম বাংলাদেশী হিসাবে। আচ্ছা, এটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখেন, এইটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, দেখেন তাহলে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে 1953 সালে। এই যে হিমালয় পর্বত আছে না, হিমালয় পর্বত কিন্তু হচ্ছে এশিয়া তথা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্বত। আর এই পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8848 বা 8850 মিটার। ঠিক আছে, বোঝা গেছে? শফিক তুহিন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো? এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে বলেন? হ্যাঁ, চট্টগ্রামের ছেলে, গুড। ওকে, ঠিক আছে। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নাই? কোন গ্রহের উপগ্রহ নাই? অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। কোন গ্রহের উপগ্রহ নাই? সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নাই? দ্রুত আনসার করেন। হ্যাঁ, হাম হাম বুঝছি, বুঝেন, একটু ভালো করেই বুঝেন।
ওকে ঠিক আছে, সিরাজুম মনিরা, রিদা, হ্যাঁ ঠিক আছে। মিনাজ ইসলাম শ্রাবণ, বুধ। অ্যান্সার করেন সবাই, অ্যান্সার করেন, সঠিক অ্যান্সারটা করেন সবাই। হ্যাঁ, বাংলাদেশের প্রথম মোসা ইব্রাহিম 2010। সেতু সরকার, বুধ বুধ, হ্যাঁ ঠিক আছে। স্বপ্ন নীল, বুধ। ওকে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, বুধ। এই বুধ হচ্ছে সৌরজগতের সব থেকে যে 8টা গ্রহ আছে, ওই গ্রহের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বুধ, তার কোনো উপগ্রহ নাই। সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, আদর্শ গ্রহ বলা হয় পৃথিবীকে। আর শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি, দ্বিতীয় বৃহস্পতির, আর বুধের কোনো উপগ্রহ নাই। আর পৃথিবীর একটা উপগ্রহ আছে, একটি উপগ্রহ, ওইটার নাম হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে কিনা কন? ওকে ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই সঠিক অ্যান্সার করেছেন। ধন্যবাদ সবাইকে। বোঝা গেলে একটু বলেন। হ্যাঁ, গ্রহরাজ বৃহস্পতি, হাজার বলয়ের গ্রহ। ওকে ঠিক আছে, নেক্সট। এরপরে দেখেন বলা হচ্ছে কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করেন। কোন জাতি বা কোন সভ্যতার লোকেরা মানে বৃত্তকে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ আবিষ্কার করে, এটাই বলেন। 360 ডিগ্রি কোণ আবিষ্কার করেন বা পৃথিবীকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করেন, বলেন, দ্রুত আনসার করেন। মিনাজ ইসলাম শ্রাবণ, খ। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলো এমন ইনফরমেটিভ হবে ইনশাল্লাহ। এরপর যেই ক্লাসই হবে না কেন, খুব বেশি ইনফরমেটিভ হবে ইনশাল্লাহ। চাঁদ না আখি? আচ্ছা, আচ্ছা। রোমায়া জেমি, এ বি দুইটা অ্যান্সার হয়? আচ্ছা, সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। এই আশিরের সভ্যতার লোকেরা পৃথিবীকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করেন এবং অক্ষাংশ ও দ্রাঘিমাংশ আবিষ্কার করেন। ঠিক আছে, এটাও করেন কিন্তু তারা। বোঝা গেছে? ওকে ঠিক আছে। দেখেন হরমুজ প্রণালী অবস্থিত, দেখেন হরমুজ প্রণালী অবস্থিত, দেখেন কোথায়, মানে হরমুজ প্রণালী অবস্থিত কোথায়? দ্রুত আনসার করেন, লাস্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, খুবই 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 গুরুত্বপূর্ণ। দ্রুত আনসার করেন। ওকে ঠিক আছে, দ্রুত আনসার করেন। হরমুজ প্রণালী বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ফারজান আক্তার, বি। মিনাজ ইসলাম শ্রাবণ, ঘ। সেতু সরকার, ঘ। আনসার করেন, দ্রুত আনসার করেন। ওকে ওকে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার করেন। ঘ, হ্যাঁ সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই এভাবেই সাথে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।